আজ এমন একটা দিন আমার জন্য আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি। অকল্পনীয় একটি দিন ছিল গতকালকের দিনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েদারটা কিন্তু বেশ ঝলমলে একটা ওয়েদার, চারপাশে রোদে থই থই করছে। এই ভিডিওটা ছিল, এই কিছুটা ভিডিওর ফুটেজ ছিল প্রায় আরও 2 সপ্তাহর আগে। তো যাই হোক, সেদিন আমরা সকালবেলা মায়ের বাসাতে নাস্তা করেছিলাম, যেহেতু আমাদের বাসায় মেহমান এসেছিল। তো আর কি আমার ভাইয়ের শ্বশুর এসেছিল। তো মায়ের বাসায় 2 দিন যেহেতু প্রায় দাওয়াত খেয়েছি, তো মায়ের বাসায় সকালে নাস্তাটা করে আমি আর আমার বড় মেয়ে চলে যাচ্ছি এই তো পোস্ট অফিসে। কেন পোস্ট অফিসে যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা তো গেলেই দেখতে পারবেন। তার আগে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে জিজ্ঞেস করে নিই, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, আন্টি এবং আঙ্কেলরা এবং ছোট ছোট সোনামণিরা কেমন আছেন আপনারা সবাই। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। অনেকটা আশা নিয়ে এই তো যাচ্ছি পোস্ট অফিসে। আসলে গত 3 মাস যাবৎ আমি এই পোস্ট অফিসে শুধু আসা যাওয়া করছি। ফেব্রুয়ারি মাস থেকেই আমি আমার চ্যানেলে যে কাজ করে যাচ্ছি, কিন্তু অনেক দিন হয়। তো দীর্ঘদিনের এই চ্যানেলটাতে কাজ করতে করতে যখন আমি চ্যানেলটা বিষয়ে খুব ভালোভাবে বুঝেছি, ভালোভাবে জেনেছি, যখন এটার প্রতি আমার একটা মায়া জন্মে গিয়েছে, তখনই কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তো দেখেন, ফেব্রুয়ারি মাসে আমার চিঠিটা আসার কথা, আর আমি কিন্তু এটা মার্চ মাসের দিকে আর কি গিয়েছিলাম, এপ্রিল মাসের প্রথম দিকে গিয়েছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ কিন্তু আমি দৌড়দৌড়ি করেছিলাম। তো আমার কোনোভাবে চিঠিটা আসেনি। আর এই বেচারাও আমার চিঠিটার নাম দেখতে দেখতে সেও অতিষ্ঠ হয়ে পড়ছিল। পরবর্তীতে তাকে বললাম যে ভাইয়া একটু আমার হাতে দেন, আমি একটু চেক করে দেখি যে আমার নামটা আছে কি না। সে নিজে আগে চেক করলো, এরপর আর কি আমার কাছে সবগুলো লেটার দিল, বলল যে দেখেন আপনি একটু চেক করে এখানে আছে কি না। তো যাই হোক, আমি আর আমার বড় মেয়ে আমরা 2 জন খুঁটিয়ে খুঁটিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে নামগুলো দেখলাম। তবে সন্দেহ হচ্ছিল যে একবার আপনার ভাইয়া যেহেতু এটার জন্য অ্যাপ্লাই করেছিল, একবার বলতেছিল আমার নাম বিথি জামান, আর এক জায়গায় আমার ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে একবার বলতেছিল সেই নামটা, তারপর আবার বলতেছিল তার নামটা। তো আমি আর কি একটু কনফিউশনে ছিলাম, যার কারণে 3টা নামই ওখানে গিয়ে বারবার বলছিলাম যে কোনো একটাতে হয়তো চিঠি আসবে। এটা তো ছিল সে গত 2 সপ্তাহের আগের আর কি ভিডিওর ফুটেজ দেখালাম যে আমরা পোস্ট অফিসে গিয়ে ঘুরে এসেছি। এটা ছিল গতকালকের ভিডিও। আমার বারান্দা বাগানে কিন্তু অনেক সুন্দর পুর্তলিকা ফুল ফুটেছে, আর দেখে ভীষণ ভালো লাগছিল। চুলাতে গ্যাস নেই, আসলে রুটি বানাবো ইচ্ছে করছিল না, আর গ্যাস ছাড়া সবসময় সিলিন্ডারে রান্না করতেও কিন্তু আমার ভালো লাগে না। তো এই তো আটা শেষ হয়ে গিয়েছিল গতকালকে আর কি, জারটা ধুয়ে দিয়েছিলাম, এখন আটাটা রিফিল করে নিচ্ছি। আজকে আমি আমার প্রিয় আপুদের সাথে আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো, আমাকে নিয়ে কিছু কথা বলবো। আশা করছি আমার প্রিয় আপুরা পুরো ভিডিও জুড়েই থাকবেন। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, সকালবেলায় নাস্তাটা বানাবো। তবে আজকের দিনটা ছিল আমার জন্য অন্যরকম একটা দিন। আমি আসলে যেটা কল্পনা করিনি সেটাই আমার ভাগ্যে ঘটে গিয়েছে। আটাটা কাই করার সময় এখানে গরম পানি যখন দিয়েছিলাম তখন আমি একটু সয়াবিন তেল দিয়েছিলাম, এরপর আটাটা দিয়ে ভালো করে আটাটা কাই করে নিলাম, আর অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি। এখন শুধু রুটিগুলো আমি ভেজে নেব। যাই হোক, রুটিগুলো ভাজতে থাকি আর কি, পরোটাগুলো ভাজতে থাকি, আর আমার প্রিয় আপু ভাইদের সাথে কিছু কথা বলি। আসলে আমার লাইফটাই এরকম, সংসার জীবন শুরু থেকে আজ পর্যন্ত আমার লাইফে যখন যেটা করেছি বা যখন যেটা ঘটেছে সেটার জন্য এতটা পরিমাণ ধৈর্য আমাকে ধরতে হয়েছে যা নাকি কল্পনার বাইরে। আসলে আমি জানি না মহান আল্লাহ পাক কেন আমার এত ধৈর্যের পরীক্ষা নেন। আসলে আমি আমার বাস্তব জীবনে এত ধৈর্যের পরীক্ষা দিয়েছি যেটা কি না আমি চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। মানুষের ব্যক্তিগত জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে থাকে যেটাতে দেখবেন যে অনেকে আছে ধৈর্য না ধরে বিভিন্ন হতাশায় যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলে। কিন্তু আমি দেখেছি যখনই আমি যে কোনো বিপদে পড়ি না কেন, আমার ভিতরে এতটা সাহস হয় আর কি, এতটা সাহস মহান আল্লাহ পাক আমার ভিতরে দিয়ে দেন, আর
আমি এতটা পরিমাণে ধৈর্য ধরি, এতটা পরিমাণে আমি শক্ত হয়ে উঠি, তখন আমি নিজেকেই করতে পারি। আমাকে আছে না যে পাশে থেকে কেউ বুঝাবে, সেই জিনিসটা তেমন একটা দরকার হয় না। আমি নিজের বিবেক দিয়ে সবসময় চলার চেষ্টা করি যে কোন কাজটা করলে ঠিক হবে আর কোন কাজটা করলে ঠিক হবে না। আমি কিন্তু নাস্তা করার পর আমি আমার মাকে নিয়ে চলে এসেছি এই তো শুটকি বাজারে। এটা ছিল বাইপাইল মাছের আড়ত, আর মাছের বিক্রির পাশাপাশি এক পাশে তারা কিন্তু শুটকি বিক্রি করে। দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো দোকান একসাথে। আসলে বড় মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না, তো কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে শুটকি খেতে ইচ্ছে করছিল। যারা শুটকি লাভার তারা কিন্তু শুটকি খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, আমার মা আর আমি কিছু শুটকি কিনে নিয়ে এসেছি। আর এখন আমি ওই দিন হলুদটা ধুয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি, চেলেও নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর এগুলো এখন আমি এই জারটাতে তুলে রাখছি। জারটাতে সবগুলো হলুদ ধরছে না, বাকি হলুদগুলো আমি অন্য একটা বাটিতে আর কি রেখে দিব। যে কথাটা বলছিলাম, তো আসলে আমি দেখেছি যে আমার লাইফে আমি যে ধৈর্য ধরেছি, এরকম ধৈর্য কোনো মেয়ে মানুষ ধরে কিনা আমি জানি না। আর আমার লাইফে না যখন যেটাই ঘটে তার জন্য প্রচুর পরিমাণে আমাকে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে করতে একটা সময় যখন আমি একদম হতাশ হয়ে পড়ি, হাল ছেড়ে দিই, তখনই দেখি যে সেই কাজটা আমার হয়ে গিয়েছে, যেটা কিনা আজকে আমার সাথে ঘটেছে। তো আমার প্রিয় আপুদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই দেখতে পারবেন। আমি এখানে 5 মিশালি শুটকি এনেছি, মলঙ্গি শুটকি এনেছি, আর এনেছি লটিয়া শুটকি। আমি যে দোকানটা থেকে আর কি শুটকি এনেছি ওই দোকানের শুটকিগুলো খুবই ভালো। এর আগে আমি 2-2বার শুটকি এনেছিলাম, এত ভালো পড়েছে আর কি। শুটকিরও কিন্তু বিভিন্ন দাম, যেটার মধ্যে একটু ময়লা বেশি সেটার দাম কম, আর যেটা একেবারে পরিষ্কার একদম ভালো করে ধুয়ে মুছে তারা রেখেছে সেটা শুটকি। কিন্তু কিছু কিছু শুটকি দেখবেন যে গায়ে কোনো আঁশটে আর কি লেগে নেই, আবার কিছু কিছু শুটকিতে একদম অনেক পরিমাণে আঁশ লেগে থাকে। তো আমি একদম ফ্রেশ শুটকিগুলোই এনেছি, যদিও একটু দাম নিয়েছে, আর ভালো শুটকিটাই আনার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি সবগুলো শুটকি এই বক্সে করে এই তো রেখে দিলাম। আর নর্মাল ফ্রিজে কিন্তু এভাবে শুটকি রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো আমি এখানে আদা রসুনের এটা ডিপে না রেখে নর্মালি বাচ্চারা রেখে দিয়েছে। এখন ফ্রিজ খুলে দেখতে পাচ্ছি যে 2টা কৌটাই নর্মাল ফ্রিজে রয়েছে। আসলে বাচ্চা কাচ্চা দিয়ে কাজ করালে যা হয় আর কি। আর নিচের অংশটাও একেবারে এলোমেলো করে রেখেছে, তাই ওটা আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি এই যে বেগুন নিয়ে নিচ্ছি একটা। তো আজকে শুটকি আনার পর চিন্তা করেছি যে আজকে আমি শুটকি রান্না করব। তো শুটকিটা কি রান্না করি সেটা আপনাদের সাথে আর কি খুব ইচ্ছে ছিল যে পুরো ভিডিওটা ডিটেলসে শেয়ার করব। মলঙ্গি শুটকিটা আমি মিষ্টি আলু আর চিচিঙ্গা দিয়ে কিভাবে রান্না করি, বেগুন তারপরে গোল আলু দিয়ে, তবে সেটা দেখানোর সৌভাগ্য আমার হয়নি। তো যাই হোক, এখানে আমার যে জারগুলো ছিল সেগুলো আমি এই তো কিচেন ক্যাবিনেটে রেখে দিলাম। মেয়ে কিছু মেথি ব্লেন্ড করেছিল, তো ব্লেন্ডারটা ওইভাবে রয়েছে, ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, সেটাও আবার আমি জায়গায় রেখে দিলাম। আসলে প্রতিটা জিনিস গুছিয়ে না রাখলে রান্নাঘরে যদি ছড়িয়ে ছিটে থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি, একটা চিচিঙ্গা, একটা বেগুন আর গোল আলু নিয়েছি একটা, খুব অল্প পরিমাণে। আজকে আমি এই 4 ধরনের আর কি 2 ধরনের আলু আর একটা চিচিঙ্গা একটা বেগুন দিয়ে আর কি আমি মলঙ্গি শুটকিটা রান্না করব। আমার প্রিয় আপুরা, আপনারা কি এভাবে মিষ্টি আলু দিয়ে কখনো শুটকি রান্না করে খেয়েছেন কিনা চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে 3টা করলা নিয়েছি, করলাগুলো ভাজি করব, আর ওই সবজিগুলো দিয়ে ওই যে বললাম যে শুটকিটা রান্না করব। তো যেহেতু একটু বালু লেগে আছে তাই আর কি আগে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর জালি কুমড়া দিয়ে আলু ভাজি করব, যেহেতু গতকালকের কিছুটা জালি কুমড়া ছিল সেটাই। তো আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় যেহেতু গ্যাস নেই তো আমি সিলিন্ডারেই রান্নাটা করে নিচ্ছি। পাশের চুলায় কিন্তু আমি আর কি ভাতটা বসিয়ে রেখেছি, খুব অল্প আছে। আর এই পাশে আমি এই তো শুটকিটা রান্না করে নিচ্ছি।
আমি চিচিঙ্গা আলু বেগুন সব চিকুন চিকুন করে কেটে নিয়েছি, সাথে মিষ্টি আলুটা। তো শুটকিটা ভালো করে ভেজে এরপর আমি গরম পানি দিয়ে কিছুটা আর কি ভিজিয়ে রাখবো। তো তার মাঝখানে আর কি আমি ওই ভাজি দুইটা আর কি আবার করে ফেলবো। তো যাই হোক, আসলে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আমি গত ফেব্রুয়ারি থেকে আমি আমার গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করেছি গত ফেব্রুয়ারিতে। তো দেখা যায় অলরেডি 3টা মাস কিন্তু চলে গিয়েছে, 4 মাসে প্রায় পড়ে গিয়েছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষের দিকে যখন আমি করেছিলাম, তো তখন থেকে তারা বারবার বলছিল আমার লেটারটা তারা পাঠিয়ে দিয়েছে। আর তখনই আমি বাংলাদেশি ব্লগার মম রিয়া আপুর সাথে আমার মোটামুটি ভালোই কথাবার্তা হয়। তো আপু কিন্তু যখনই ফোন দেয় আমাকে কিন্তু আপু সবসময় জিজ্ঞেস করে যে আপু তোমার লেটারের কি খবর এসেছে কি না। তবে এর মাঝখানে কিন্তু আপুরও কিন্তু লেটার চলে এসেছে। একদিন আপু আমাকে ফোন দিয়ে তার খুশির খবরটা আমাকে জানায়। আমি তো শুনে মহা খুশি। তখনই আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু তোমারটাও এসেছে কি না। তো আপুকে আমি বলেছিলাম যে না আপু আমারটা আসেনি। তো আপু বারবার বলতেছিল কি বলো, এখনো পর্যন্ত তোমার লেটারটা আসেনি, তোমার লেটার তো আরও আগে আসার কথা। তো আমি আর কি আপুর সাথে অনেক টাইম কথা বলি। আর সত্যি কথা বলতে আপুকে আমি বলি যে আপু আমার জীবনটা এরকম, আমার সহজে কোনো কিছু হয় না। যখন যেটাই করতে যাই না কেন আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয়। হয়তোবা এইটাতেও আমাকে আল্লাহ তাআলা হয়তোবা একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, জানি না হবে কি হবে না। এরপর আমি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আবারও আমি অ্যাপ্লাই করি। তখনও তারা বলে যে আমার লেটারটা তারা পাঠিয়ে দিয়েছে। আবার আমি পোস্ট অফিসে দৌড়াদৌড়ি করি কয়েকদিন, তারপরে তারা বলে যে আসেনি, আপনি আবার গিয়ে আবারও নতুন করে অ্যাপ্লাই করেন। তো আপুকে আমি আর কি বারবার বলতেছিলাম, আমি যতবার অ্যাপ্লাই করেছি বা যেটাই করেছি আপুর সাথে আমি সব সময় ফোন দিয়ে বলতাম যে আপু করেছি, আসছে না কেন। আপু বারবার বলতেছিল যে আপু কেন আসছে না, আমারও তো চিন্তা হচ্ছে। তো আপু আর কি বারবার বলতেছিল যে আমি সব কিছু ঠিকঠাক মতো এখানে নাম ঠিকানা বা আমার ভোটার আইডি কার্ডে যেভাবে যা ছিল ওগুলো আমি ঠিকঠাক মতো পূরণ করেছি কিনা। তো আমি আর কি আপুকে বলতেছিলাম যে হ্যাঁ আপু সবই ঠিকঠাক আছে। তো আপু বারবার বলতেছিল যে বিথি তুমি টেনশন করো না, দেখো চলে আসবে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি এটার টেনশনে আমি গত প্রায় এই মাসের প্রথম দিকে হয়তো বা আমি প্রথম দিকে একদিন ভিডিও দেইনি, কোনো ভিডিও সেদিন তৈরি করতে পারিনি। আমি এই গুগল অ্যাডসেন্সের লেটারে এতটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। আমি কিন্তু কথা বলতে বলতে ভাজিটা করে নিয়েছি আর এখন শুটকিটা রান্না করে নিচ্ছি। তো আসলে আমি এতটা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম আর প্রেশার নেমে গিয়েছিল। তখন আপুর সাথেও আমি কথা বলেছি। তো আপু আর কি বারবার বলতেছিল চিন্তার বিষয়, আপু যদি ঠিক 3 মাসের মধ্যে তোমার লেটারটা না আসে তাহলে কিন্তু অন্য উপায়ে তোমাকে এটা করতে হবে। তো আপু ওই মুহূর্তে আমাকে অনেকগুলো চ্যানেলের কিছু ভিডিও আপু আমাকে শেয়ার করে। তো আমি অনেকগুলো ভিডিও সেদিন দেখি, কিন্তু কোনো ভিডিও সেদিন আর করিনি বা সেদিন আমি কোনো ভিডিও ছাড়িও নি। তো যাই হোক, এত প্রচুর পরিমাণে টেনশন করেছি, খুব কান্নাকাটি করেছিলাম। চ্যানেলের প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া আমার হয়ে গিয়েছে। আসলে এখান থেকে কোনো টাকা পয়সা পাবো কি পাবো না সেটা জানি না, তবে আমার প্রিয় আপুদের আর আন্টিদের এত এত ভালোবাসা। আসলে আমি মনে করি আমি এখানটাতে কাজ করে আমি যে নিজেকে কতটা সুস্থ রাখতে পেরেছি সেটা একমাত্র আমি নিজেই জানি। সত্যি কথা বলতে এত ব্যস্ততার মধ্যে এত পরিশ্রম করে এই যে আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আমার মনে হয় কি এখানে আমার সার্থকতা যে আমার আপুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো রিয়া আপু কিন্তু বারবার বলছিল বিথি তুমি একেবারে টেনশন করবে না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সব কিছু ঠিকঠাক করে দেন। তো আপুর সাথেও আমি একটু কান্নাকাটি করছিলাম, আমার খুবই মন খারাপ হচ্ছিল। তো আপু আমাকে বারবার বোঝাচ্ছিল যে সব ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আপুকে আমি আমার গুগলে যে আর কি মেসেজগুলো আসে আমি কিছুটা আপুকে শেয়ার করি। আপু সেগুলো দেখে তারপর আর কি আপু রাতের বেলা জানায় যে সবই ঠিকঠাক আছে, এবারও তো তারা তোমাকে মেসেজ দিয়েছে যে তোমার চিঠি চলে এসেছে। আর এই যে দেখেন আমি ভাতটা রান্না বসিয়ে দিয়েছি, এই মুহূর্তে হঠাৎ করে আমার এমন একটা খবর এসেছে আমি দৌড়ে না গিয়ে আর পারলাম না। তো আমি কিন্তু শুধু শুটকিটা কষিয়েছিলাম, এর মধ্যে আমার হঠাৎ করে ফোন চলে আসে। আমি রান্না করতে করতে রুমে এসে বসি আর তখন দেখি আমার ফোন চলে আসে। আমি দৌড়ে যখন যাই ফোনটা ধরি তখন দেখি পোস্ট অফিসে থেকে গতকালকে আমাকে ফোন দিয়েছে। আর আপনাদের ভাইয়াকে ছাড়া তো আমি কোথাও যাব না। আপনাদের ভাইয়াকে অফিস থেকে যখন ফোন দিলাম
সেও চলে আসছে। আর আমি সাথে সাথে কোনো রকম একটু গোসল করে তারপরে এই তো আমি বের হয়ে গেলাম। তো আমি তো একদম অবাক যে সত্যি আসলো কি না, না সে ভুলভাল বলল। তো তারপরে আমরা দুজনে গেলাম। ওইখানে যাবার পর কিন্তু উনি অলরেডি কিন্তু চিঠিটা আমার হাতে দিয়েছে। আর এর মধ্যে আমার মোবাইলে এমবি ছিল না, তাহলে হয়তো বা আপুকে আমি তখন সাথে সাথেই ফোন দিতাম, কারণ আপুটা আমার জন্য এত এত দোয়া করেছেন। আর কি বলবো যে আপু কিন্তু বারবার আমাকে বুঝিয়েছেন, বিথি মন খারাপ করো না, যদি লেটার তুমি কখনো না পাও অন্য উপায়েও তুমি সব কিছু করতে পারবে। তো যাই হোক, আসলে কি মানুষ যখন পরিশ্রম করে আর পরিশ্রমের ফলটা তার হাতে পায়, হয়তো বা এখানে টাকা পয়সা কিছুই নেই, তারপরে এই যে কাগজটার জন্য আমি দৌড়ে যাচ্ছি বা আমি অন্যরকম একটা আমার মন মানসিকতা নিয়ে আমি এখানে যাচ্ছি, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। একটা চ্যানেল, একটা ব্লগারের জন্য একটা সন্তানের মতো কতটা ভালোবাসা, কতটা পরিশ্রম, কতটা ধৈর্য যে এখানে জড়িয়ে আছে, সেটা আমরা যারা ব্লগিং করি শুধু তারাই জানি। দেখেন 3 মাস আগে যে জিনিসটা আমার হাতে আসার কথা, সেটা প্রায় কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমার হাতে আসলো। এটাই আসলে মহান আল্লাহ পাক আসলে আমার ধৈর্যের পরীক্ষাটা হয়তো তিনি এভাবেই নেন। আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন যেটাই হয়েছে আমার লাইফে, আমাকে এত প্রচুর পরিমাণে সেই জিনিসটার জন্য ধৈর্য ধরতে হয়েছে। ধৈর্য ধরতে ধরতে অবশেষে মহান আল্লাহ পাক ঠিকই দেন, কিন্তু তিনি আমার ধৈর্যের পরীক্ষা এত নিতে ভালোবাসেন, আমি জানি না মহান আল্লাহ পাক কেন আমার সাথে এমন করেন। আর এই যে আমার সোনার হরিণটা আমার হাতে কিন্তু সে ধরিয়ে দিল, আর বলতেছিল আপা দেখেন আপনার নামটা ঠিক আছে কি না। তো যাই হোক, আমার নামটা দেখলাম আর আমি কি বলবো, আসলে আমি তখন চুপ হয়ে গিয়েছিলাম, আমার এত ভালো লাগা কাজ করছিল। তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিল বাকি তোমার যে কাজকর্মগুলো সেগুলো করে যাও, এখন এটা পূরণ করে ফেলো। তা আমি কিন্তু কিছুই করব না, যা করা সেই করে ফেলবে। আমার প্রতিটা আপুদেরকে বলবো যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে আছেন আর আমার এতগুলো বকবক শুনলেন, প্রতিটা আপুকে একটা কথাই বলবো যে জীবনের যে কোনো ক্ষেত্রে আসলে ধৈর্য হারা হবেন না। ধৈর্যের ফল কিন্তু অতি মিষ্টি। যে জীবনে ধৈর্য ধরতে পারবে সেই হয়তো বা তার লাইফে কিছু একটা করতে পারবে। মহান আল্লাহ পাক কিন্তু ধৈর্যকারীকে অনেক পছন্দ করেন। তো আমি যে আমার লাইফে কতটা ধৈর্য ধরেছি সেটা একমাত্র আমার পরিবারের মানুষগুলোই ভালো বলতে পারেন, আর তারাই বা ভালো জানেন। তবে এই জিনিসটা কখন আমি আমার হাতে পাবো, এটা আর কি আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। এতদিন তো সবাইকে দেখেছি যে সবাই পেয়েছে, আজকে যখন আমি পেয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা সোনার হরিণ। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।